সবাইকে স্বাগতম জানাচ্ছি ড্যাফোডিল স্টাডি সার্কেলের আজকের এই বিশেষ সেশনে। আজকের আলোচ্য বিষয় হাউ টু লার্ন ইংলিশ ইজিলি। আজকের আলোচক আমি। আমাদের প্রতিটা সেশনে সাধারণত একটা সময় থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রতিটা সেশন শেষ করি। আজকে সেরকম কোনো বাধা ধরার সময় নেই। আজকে 20 মিনিটও চলতে পারে, 120 মিনিটও চলতে পারে। আমি প্রথমে কিছু কথা বলবো আমার যেটা হচ্ছে আমার অভিজ্ঞতার জায়গা থেকে। আমি কোনো ভাষা শিক্ষক না, বিশেষত ইংরেজি ভাষা আমি শিখাই না, কিন্তু ইংরেজির সাথে সবসময় আমাকে চলতে হয়। তবে ভাষা শিক্ষক হিসেবে আমার ছোট্ট একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একটা সেমিস্টার ফ্রেঞ্চ শিখিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে IML এ। তাছাড়া বিভিন্ন ভাষা আমি নিজে শিখছি এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে কিছু প্র্যাকটিক্যাল উপদেশ পরামর্শ যেভাবে আপনারা নেন সেটা আমি দেব। তো একটা ভাষায় যখন আমরা শিখি তার কি কি দিক শিখি আমরা, বা এর ব্যবহারিক দিক কয়টা? যে কোনো ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, আরবি, ফার্সি, যে কোনো ভাষারই মূলত 4টা দিক থাকে, ব্যবহারিক দিক। আমরা সাধারণত একটা কথা বলে থাকি যে পড়া এবং শোনা, এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। একটা ভাষার ক্ষেত্রেও সেটাই, যে আমরা একটা ভাষার মাধ্যমে কোনো কিছু পাঠ করি, কোনো কিছু শুনি, বা আরো 2টা দিক আছে, মোট 4টা দিক। তার মধ্যে 2টো দিক বললাম, পড়া এবং শোনা, এবং আরো 2টো দিক হচ্ছে লেখা এবং বলা। তো যদি আমরা পড়ার কথাটা আগে বলি, কিন্তু যে কোনো ভাষায় আমরা যখন একটা ভাষা শিখি, বিশেষত আমরা আমাদের মাতৃভাষা যখন শিখি, বাংলা ভাষা যখন শিখি, আমরা কিন্তু প্রথমেই পড়তে শুরু করি না, শুনতে শুনতে শিখি। এখন শুনতে শুনতে শিখি, এবং কখন শিখি? বাচ্চা বয়সে শিখি, যখন আমাদের ভয় বলে কিছু থাকে না। এই অর্থে ভয় থাকে না যে লোকে কি মনে করবে, আমি ভুল করলে পরে লোকে কি ভাববে। প্রথমত এই ভয়টা একটা বাচ্চার থাকে না, যেটা একটা পরিণত বয়সে শিক্ষার্থী থাকে। যারা ধরেন ইন্টারমিডিয়েটে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা যখন কথা বলতে যায়, লোকে কি ভাববে, ভুল করলে লোকে কি ভাববে, এইটা সবচেয়ে বেশি ক্ষতি করে। সে ফ্রিলি কথা বলতে পারে না, এবং আস্তে আস্তে ভুল করতে করতে মানুষ যে শিখবে সেই পদ্ধতিতে যেতে পারে না, অর্থাৎ সে একদম স্টপ হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। কিন্তু একটা বাচ্চার জন্য সেই বাধাটা থাকে না, সে ভুল করতে 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 শিখতে থাকে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমার সবচেয়ে ছোট ভাগ্নেটা যখন কথা বলতে শুরু করলো, সে আমাকেও বাবা, তার বাবাকেও বাবা, এমনকি আমাদের বাসার কাজের বুয়াকেও বাবা বলা শুরু করেছে। কারণ কি? আমিও তাকে বাবা বলি, তার বাবাও তাকে বাবা বলে, এবং কাজের বুয়াও তাকে বাবা বলে। সুতরাং তাদেরকেও সে রেসপন্স করে বাবা বলে। কিন্তু একটা পর্যায়ে যে সে এখন বুঝতে পারছে যে কাকে কি বলতে হবে। ভুল করতে করতে কিন্তু সে শিখছে, তার কিন্তু ওই অনুভূতিটা নেই আর বাসার লোকজন কি ভাবছে। সুতরাং এটা হচ্ছে ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, এবং এই বাধাটা যারা উতরাতে পারবে তারাই হচ্ছে ভাষাটা সুন্দর করে শিখতে পারবে। যে কোনো ভাষা, ইংরেজি ভাষার ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য। এই ক্ষেত্রে আমি একটা প্র্যাকটিক্যাল সাজেশন দিই, সেটা হচ্ছে আপনি পুরো সমাজের সামনে যে ভুল করার মতো বয়স আর আপনাদের নেই, কারণ হচ্ছে আপনার নানাভাবে আপনাদের লজ্জাবোধ তৈরি হয়ে গেছে। সে কারণে পুরো সমাজের সাথে আপনি ইংরেজি চর্চা করার প্রথমেই চেষ্টা করবেন না, চেষ্টা করবেন একটা ক্লোজ গ্রুপের মধ্যে। সবচেয়ে ভালো হয় আপনার ল্যাঙ্গুয়েজ পার্টনার, অর্থাৎ প্রতিটা মানুষ, ভাষা শিক্ষার্থীকেই একজন ল্যাঙ্গুয়েজ পার্টনার লাগবে। ছেলে মেয়ে যেটাই হোক, একজন ভাষা শিক্ষা, অর্থাৎ আপনার সাথেও সেও শিখতে আগ্রহী, সেও সমানভাবে আগ্রহী, এমন একজন ব্যক্তি লাগবে যার সাথে আপনি ভাষাটা শিখবেন, তার সাথে আপনি চর্চা করবেন। এই যে ভাষার 4টা দিকের কথা বললাম, 4টা দিকের সবগুলো দিকই। তাহলে কি হবে? আপনি ওই যে আপনার
মানে ভুলগুলো আস্তে আস্তে আপনিই ধরতে পারবেন। একজন মানুষের বড় শিক্ষক সে নিজে, যে শিখতে চায় সে নিজে, আগ্রহ যদি প্রচন্ড থাকে সে নিজে পথ খুঁজে নেবে। সুতরাং যখন আপনি বলতে বলতে বারবার মানে চেষ্টা করতে করতে দেখবেন যে হ্যাঁ আপনি টের পাচ্ছেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, সেজন্য ল্যাঙ্গুয়েজ পার্টনার খুব জরুরি। আমি মজা করেই বলতে চাই, জীবনে কেউ যদি প্রেম করতে নাও চান, বিয়ে শাদী নাও করতে চান, চিরকুমার বা চিরকুমারই থাকতে চান, কিন্তু ল্যাঙ্গুয়েজ পার্টনার আপনার অবশ্যই লাগবে। কারণটা কি? কারণ ভাষা তো মানুষ সারা দুনিয়ায় যদি শুধুমাত্র আদম আলাইহিসসালাম থাকতেন তাহলে তো তার ভাষার প্রয়োজন হতো না, বা প্রথম মানব থাকতো, তার সাথে এমনকি যদি কোনো মানবীয় নাও থাকতো তাহলে কিন্তু তার ভাষার প্রয়োজন হতো না, কারণ যোগাযোগের প্রয়োজন নেই। মানুষ ভাষা কেন শেখে, কেন ব্যবহার করে? যোগাযোগের জন্য। সুতরাং একজন ব্যক্তি দুনিয়াতে থাকলে পারে তার কোনো ভাষার প্রয়োজন ছিল না। সুতরাং ভাষা একটা যোগাযোগের মাধ্যম, এবং সমাজ আছে বলেই এই যোগাযোগটা প্রয়োজন এবং ভাষাটা প্রয়োজন। সুতরাং ল্যাঙ্গুয়েজ পার্টনার ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যেই নতুন যে ভাষাটাই শিখতে যান না কেন, এমন একজন সাথী খুঁজে নিবেন যার সাথে আপনি ভাষাটা শিখতে পারেন। সেটা সবচেয়ে ভালো হয় যদি আপনি কাউকে পছন্দ করেন, আপনার সবচেয়ে কাছের বন্ধু, এমনকি যাকে ভালোবাসেন, বা যার সাথে আপনার প্রেমিক বা প্রেমিকা, হোয়াট এভার, আপনার কাছের ছোট ভাই, বড় ভাই বা কাছের বন্ধু, যে কেউ হতে পারে, এবং তার সাথে আপনি এই ভাষাটা শিখবেন। হ্যাঁ, কোনো একটা ইনস্টিটিউটে যেও শিখতে পারেন যে কোনো ভাষা, আবার নিজে নিজেও শেখা যায়। বর্তমানে এই ডিজিটাল যুগে যে কোনো ভাষা শেখা খুবই ইজি, শুধু যেটা থাকতে হবে শেখার ইচ্ছা, আগ্রহ, প্রয়োজন বোধটা। ইংরেজি ভাষা কেন শিখতে হবে সেটার প্রয়োজন নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে আমাকে বলে দেওয়ার দরকার নেই। যদি আমাদের শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষাটা বাংলাতে চলতো তাহলে ইংরেজি শেখার প্রয়োজন হতো না। আবার আমাদের যদি ইংরেজি, বাংলাতে প্রচুর আমাদের যে আইন বিষয়ক বই পুস্তক পাওয়া যেত, ভালো বই পুস্তক পাওয়া যেত। যেমন ধরেন জুরিসপ্রুডেন্স পড়তে গেলে আপনাদের বিভিন্ন বই পড়তে হয়। জুরিসপ্রুডেন্সের বইগুলো এমনকি এখন পর্যন্ত আমার দেখা মতে বাংলায় কোনো টেক্সট বই আমি বাঙালিদেরও লিখতে দেখিনি। সুতরাং জুরিসপ্রুডেন্স বুঝতে চাইলে ইংরেজিতে আপনাকে পড়তে হবে। দ্বিতীয়ত, আরো একটু পড়াশোনাটা এখন আর একটু গভীর হবে যখন আপনি জন অস্টিন, হেন্স কেলসন, হার্ট, তাদের লেখাপত্র বই পড়তে হবে কাউকে, কোনো একজন আইনের শিক্ষার্থীদেরকে। তখন এই বইগুলো তো বাংলায় অনুদিত হয়নি, তো এই বইগুলো ভবিষ্যতে হয়তো অনুদিত হবে, হয়তো হবে না, আমরা জানি না। সেটা হয়তো অনেকটা আমাদের কাজের উপরও নির্ভর করে। এবং ভবিষ্যতে আমরা যদি আমাদের মাতৃভাষার প্রতি কোনো দায়িত্ব থেকে থাকে, তাহলে আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে, অন্যান্য অনেক ভাষা শিখতে হবে, যাতে করে আমরা সেই ভাষা থেকে জ্ঞানটা আমাদের ভাষায় নিয়ে আসতে পারি, যাতে ভবিষ্যতে আমাদের সমাজে জ্ঞান চর্চার পথটা উন্মুক্ত হয়। সেই জায়গা থেকে কিন্তু ইংরেজি শেখার প্রয়োজন আছে। তো প্রয়োজনীয়তা বিষয়ে আমাকে নতুন করে বলারও প্রয়োজন নেই, তো আপনারা বুঝতে পারেন। তো এখন আমরা আস্তে আস্তে একটু আগাই, যে এই যে আমরা বলছিলাম যে ভাষার 4টা দিক থাকে আমাদের শিক্ষা ব্যবস্থায়। যখন আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সবার জন্য ইংরেজি পড়া বাধ্যতামূলক, ইংরেজি পড়ি, সেক্ষেত্রে আমরা 4টা স্কিলের মধ্যে মাত্র 2টা স্কিল শিখতে পারি। অর্থাৎ লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং এর মধ্যে আমরা এই 12 বছরে আমাদেরকে 2টো স্কিল শেখানো হয়। সেটা হচ্ছে কি রিডিং, আর সেটা রাইটিং। এবং যেটা দুঃখের বিষয়, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা ছোটবেলায় আমাদেরকে রচনা মুখস্থ করতে বলা হতো, কারণ দেখা যেত যে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম অনেক দিক থেকে, শুধু ইংরেজির ক্ষেত্রে না, অনেক ফিল্ডেই মুখস্থ নির্ভরতা তৈরি হয়েছে। এবং এই মুখস্থ করাতে আমরা রাইটিং এর পার্টটা কিভাবে সারতাম হচ্ছে মুখস্থ করার মাধ্যমে। আর আগে যখন আমার আপুরা ইংরেজি পড়তো, তাদেরকে ক্লাস 12 পর্যন্ত পড়তে হতো, তখন বোধহয় তাদের বোধহয় ইয়াদ ছিল যে তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন লিখতে হতো বিভিন্ন টেক্সটের উপরে, এবং সেই কোয়েশ্চেনগুলো তারা মুখস্থ করতো। তা আমাদের সময় কমিউনিকেটিভ
ইংলিশ চালু করা হয়েছিল, বা আমরা কমিউনিকেটিভ ইংলিশ পড়েছি, সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, এগুলো বোঝার মাধ্যমে আমাদের রিডিং প্র্যাকটিস হতো। সেটা একটু একটু করে আগাচ্ছি আমরা, অবশ্যই ভবিষ্যতে আরো ভালো হবে। কিন্তু তারপরে দেখা গেছে বিভিন্ন এসে ছিল, বিভিন্ন মানে প্যারাগ্রাফ আমরা মুখস্থ করতে হতো। এই মুখস্থটা ক্ষতিকারক। আমরা তো বাংলা শিখি মুখস্থ করতে করতে শিখি না, এমনকি বাংলা ভাষা শিখি যখন, তখন গ্রামারটাও যে আমাকে মুখস্থ মনে রাখতে হবে সেটা আমার প্রয়োজন বোধ করি না। বলতে বলতে গ্রামারটা আমার আপনা আপনি আয়ত্ত হয়ে যায়। বাংলা ভাষায় প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি, আমি বক্তৃতা দিচ্ছি, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব ব্যবহার করি। এটা আপনা আপনি আমাদের মাথার মধ্যে গেঁথে যায় যে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। আর ইংরেজির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে মানে সরি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এইভাবে এইভাবে আমরা আগাই। কিন্তু অর্থাৎ একটা অবচেতন মনেই আমরা গ্রামারটাকে, বাংলা ভাষার গ্রামারটাকে আয়ত্ত করে ফেলি যখন বাংলা আমরা শিখি মাতৃভাষা হিসেবে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা শুরুই করেছি পড়া থেকে, কারণ আমরা তো ইংরেজির মধ্যে বসবাস করছি না, প্রতিদিন ইংরেজি শুনছি না, প্রতিদিন এমনকি ইংরেজি পড়ছিও না, একটা সাবজেক্ট হিসেবে পড়ছি, তাও এটাকে এমন ভয় পেয়ে বসে আছি, বা এমনভাবে আমাদেরকে নিরস করে পড়ানো হচ্ছে, যেহেতু মুখস্থ নির্ভরতা বেশি, আরো নানা কারণে এখানে এটা একটা নিরস একটা সাবজেক্ট হিসেবে আমাদের ছোটবেলায় সবারই কম বেশি এটা ছিল। এর ফলে ওটাকে জাস্ট কোনো মতো পাস করা, পরীক্ষার বৈতরণী পার হওয়া, পরীক্ষার পুলসিরাত পার হওয়ার জন্যই আমরা এটা পড়তাম। এর ফলে এটা যে আনন্দ করে করে পড়া, ভাষা ভুল, এমনকি ভুল করতে করতেও একটা জিনিস শেখার মধ্যে যখন আমরা শিখছি বলে একটা অনুভূতি হয়, তখনও কিন্তু ভালো লাগে। কিন্তু কিন্তু যেটা হচ্ছে আমাদের, আমি যে পয়েন্টটা বলছিলাম, যে এই যে আমরা শুরুই করি পড়া থেকে এবং মুখস্থ করা থেকে, আলটিমেটলি এর পরিণতি হয় আমরা যখন নতুন কিছু নিজের মতো করে কিছু বলতে বলা হয়, লিখতে বলা হয়, সেগুলো আমরা পারি না। বলতে পারার প্রশ্নই ওঠে না, কারণ বলতে আমাদের শিক্ষা ব্যবস্থা শেখায় না 12 ক্লাস পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো তারপরে যেটা হয়, তারপর আমরা লিখতে বলা হলেও আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে ক্লাস 12 পর্যন্ত আমরা যে লিখি সেটা মুখস্থ নির্ভর বললাম। তো তখন যখন নিজের মতো করে কোনো কিছু লিখতে বলা হয়, নতুন কিছু সম্পর্কে লিখতে হয়, যেটা আমি মুখস্থ আপনার বা আমরা মুখস্থ করিনি, সেটা যখন আমাদেরকে উপস্থাপন করতে হয়, লিখতে হয়, তখন আর আসে না, ভুল হচ্ছে, গ্রামাটিক্যালেও ভুল হচ্ছে। কারণ গ্রামারটা তো আমি কিছু রুলস মুখস্থ করেছি, আমরা তো কখন মানে প্রয়োজন অনুযায়ী বা প্র্যাকটিস করতে করতে, ব্যবহার করতে করতে রুলস গুলো তো শিখিনি, আমরা জাস্ট মুখস্থ করেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হয়, কখন ইএস যুক্ত হয়, কখন এস যুক্ত হয়, সেটা হয়তো আবার কেউ মানে ভুলে যায় বা তার খেয়াল থাকে না। সুতরাং যখন ইএস যুক্ত হবার কথা তখন শুধু এস যুক্ত করে, তো এরকম ভুল দেখা যায়। তো আমি এখন আমি আরেকটু কথাটা গুছিয়ে নিয়ে তারপর আপনাদের প্রশ্নের দিকে যাব, বাকিটা আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমেই এই সেশনটা শেষ হবে। আমার মূল কথাগুলো, প্রাথমিক বা গুরুত্বপূর্ণ কথাগুলো বলে তারপরে এতে যাব। তো আমি যেটা এই 4টা স্কিলকে আমি 2টো ভাগে ভাগ করেছি, এটা আমি করেছি না, আমি বিভিন্ন মানে লেকচার টেকচার তো দেখি যে ভাষা কিভাবে সহজভাবে শেখা যায় বা পড়াশোনা করতে হয় একটু আধটু, আমি যাতে সহজে ভাষাটা শিখতে পারি। দেখেন আমার পেছনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমি এটাকে ব্যবহার করি, পড়ানোর জন্য ব্যবহার করি, নিজের পড়ার জন্য ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন 2টা ভাষায়, একটা 8 লেখা, 8 না, এটা জার্মান ভাষায় লেখা, এবং এইটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা। তো আমি জার্মান দিয়ে ফার্সি শিখছি, যাতে আমার জার্মানটাও একটু প্র্যাকটিস হয় এবং ফার্সিটাও আমি শিখতে পারি। তো আমি নিজের জন্য নানা টেকনিক মানে খোঁজার চেষ্টা করি সবচেয়ে সহজে শেখা যায় কিভাবে। যেমন এখন আমি সবচেয়ে আনন্দের সাথে ভাষাগুলো শিখতে পারি। ইংরেজি যখন শিখছিলাম তখন এতটা আনন্দ পেলে আমি অনেক ক্লাস 12 পর্যন্ত আরো অনেক ভালো ইংরেজি শিখতে পারতাম। সেটা আমার জন্য প্রযোজ্য, সেগুলো আপনাদের জন্য প্রযোজ্য, হয়তো আর একটু বেশি প্রযোজ্য আপনাদের জন্য। তো এটা
হচ্ছে, এখন আমি বেশি আনন্দ পাচ্ছি। কারণ কি, ভাষার মজাটা পাচ্ছি। তবে এখন আমার জন্য একটা প্রতিবন্ধকতা কি, ছোট্ট বয়সে যত সহজে ভাষা শেখা যায়, বয়স বাড়লে পারে, আপনারা জানেন যে বয়স বলে মানুষের স্মৃতিশক্তি এমনিতে কমতে থাকে। এর পাশাপাশি ওই যে আর একটা লোকলজ্জার ভয়টা বাড়ে, যেটা ছোট বয়সে থাকে না। সমস্ত কিছু মিলিয়ে ভাষা শেখাটা জটিল হয়ে যায়। তবে এই লোকলজ্জার ভয় কাটাতে হবে, কাটানো ছাড়া এটা হবে না। তবে সবচেয়ে প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে, যেটা বললাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্টনারের সাথে ভুল করেন। আপনার বন্ধুর সাথে ভুল করলে নিশ্চয়ই সে আপনাকে অপমান করবে না, আপনার মর্যাদা বোধটা ক্ষুণ্ণ করবে না। সুতরাং সেক্ষেত্রে আপনি ভুল করতে করতে শিক্ষার সুযোগ পাবেন। এইটা একটা ব্যাপার। তো আমি যেটা বলছিলাম যে ভাষার যে 4টে স্কিলের কথা বললাম, লিসেনিং, তারপর হচ্ছে রিডিং, রাইটিং আর স্পিকিং, এই 4টাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। যখন ধরেন একটা মেশিন, ধরেন আখের মেশিন, এখানে আপনি মানে যেখানে যে আখ মাড়াই করে রস বের করে বিক্রি করে, যেখানে কি করা হয়, একদিক থেকে ইনপুট হিসেবে আখ দিচ্ছে আর একদিক থেকে আউটপুট হিসেবে রস বেরোচ্ছে। তার মানে ভাষা শেখার ক্ষেত্রে এরকম ব্যাপার আছে। কিছু হচ্ছে আপনাকে আপনার মগজের ভিতরে কিছু ইনপুট দিতে হবে, পরবর্তীতে আপনি গড়গড় করে কথা বলবেন, সেটা হচ্ছে আউটপুট। অর্থাৎ ইনপুট হিসেবে কি আপনি ইংরেজি শুনছেন বা অন্য যে কোনো ভাষা শুনছেন, সেগুলো হচ্ছে ইনপুট যাচ্ছে, আবার পড়ছেন, সেটা হচ্ছে ইনপুট। আর আউটপুট কি, যখন এই যে ইনপুটের মাধ্যমে যে আপনার গ্রামাটিক্যাল রুলস অটোমেটিক্যালি, এবং তো বাংলার ক্ষেত্রে তো সেটা আমাদের অবচেতন ভাবে, আমরা সচেতন ভাবে কোনো বাংলা গ্রামার শিখি না, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা অবচেতন ভাবে আমাদের মাথার ভিতরে রুলস গুলো সেট হয়ে যায়। আমরা যখন পরবর্তীতে কথা বলি, ওই রুলসে ফেলে আপনি বাক্য বেরিয়ে যায়। তো প্রচুর শুনলে পরে ইংরেজির ক্ষেত্রেও এরকম হবে। ইংরেজির ক্ষেত্রেও মুখস্থ নির্ভরতা কেটে যাবে। দ্বিতীয়ত, যেটা বলছিলাম, আমরা আবার রিডিং এর মাধ্যমে আমরা কিন্তু ইনপুট গুলো নিচ্ছি। তবে মনে রাখতে হবে, রিডিং লেখা আবিষ্কৃত হয়েছে বড়জোর কয় হাজার বছর, 3000 4000 বছর, কিন্তু মানুষের ভাষা তো আরো আগে থেকে আছে। তার মানে রাইটিং আবিষ্কারের আগেও মানুষ ভাষায় কথা বলতো। তো তখন কি হতো, শুধুমাত্র লিসেনিং আর স্পিকিং, এই দুটো ছিল। এখন আমরা লেখা আবিষ্কারের পরে আর বর্তমান যুগে যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে, লেখাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন, আপনাদেরকেও লেখা পড়তে হবে। তবে আপনারা প্রাথমিক ক্ষেত্রে যেটা হয় যে লিসেনিংও আপনারা নানাভাবে সুযোগ গ্রহণ করতে পারেন। আর বিশেষত ইউটিউবের যুগে অনেক ম্যাটেরিয়ালস, অনেক কিছু পাওয়া যায়। আইন বিষয়ে অনেক লেকচার পাওয়া যাবে, যেগুলো আপনি বুঝেন আর না বুঝেন, একটু ধৈর্য ধরে শুনতে শুরু করুন। সেটা প্রথম দিকে ধৈর্য অনেকক্ষণ থাকবে না, সেখানে ছোট্ট ছোট্ট ভিডিও শুনতে পারেন, আস্তে আস্তে এই মনোযোগটা বাড়তে থাকবে। প্রথমেই লেকচার শোনার দরকার নেই, প্রথমে মুভি টুভি দেখুন, তারপরে যেটা কিনা আপনার মানুষ জীবন রিলেটেড, জীবন ঘনিষ্ঠ, এর ফলে এগুলো আপনি রিলেট করতে পারবেন নিজের সাথে, সুতরাং এটা শিখতে সুবিধা হবে। তারপরে হচ্ছে আস্তে আস্তে জটিল বিষয়ে যায়, এটা একটা বাচ্চার ক্ষেত্রেও যায়। সে নিশ্চয় প্রথমেই সক্রেটিস নিয়ে কথা বলা শুরু করে না। তো এজন্য, বা আমাদের বাংলা ভাষায় সক্রেটিস না থাকলে বাংলা ভাষায় এমনকি ধর্মকর্মের যে আলোচনাগুলো সেগুলো একজন বাচ্চা শুরু করে না, সেগুলো কিছুই বুঝতে পারে না। যেমন ছোটবেলায় আমি আমার মতো করে এই সমস্ত দুনিয়া বোঝার চেষ্টা করতাম, আমি ভাবতাম আল্লাহ কিভাবে আমাকে দেখে, আল্লাহর বোধহয় ইয়া সেট করা আছে, অনেকগুলো ক্যামেরা দুনিয়াতে সেট করে রেখেছেন। এরকম করে করে সে আস্তে আস্তে আমাদের মাথাও যেমন ছোট বেলা থেকে পরিপক্ক হয়, এবং সেই পরিপক্ক মাথাটাকে বা পরিপক্ক চিন্তাটাকে প্রকাশ করার জন্য ভাষাটাও পরিপক্ক হয়ে যায়। তো ইংরেজির ক্ষেত্রেও যখন আমি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে যেটা করি, আমি প্রথমে কিন্তু বাচ্চাদের মতো করে শুরু করি, প্রথম থেকে একদম, যে বাচ্চাদের যে অ্যালফাবেট গুলো হয়, এবং অ্যালফাবেট নিয়ে নানা ধরনের সং আছে ইউটিউবে, ফার্সির অ্যালফাবেটের ক্ষেত্রে। তবে ফার্সি বিষয় ম্যাটেরিয়ালস গুলো ইউটিউবে কম পাওয়া যায়, হয়তো আমেরিকার সাথে ইরানের সম্পর্ক খারাপ থাকার কারণে হয়তো এরকম হয়ে থাকতে পারে, কিছুটা এরকম হতে পারে।
তো তবে যাই হোক, অন্যান্য ভাষার ক্ষেত্রে তো প্রচুর ম্যাটেরিয়ালস আছে এবং সেগুলো এখন ছোট্ট থেকে আস্তে আস্তে শুরু করা যেতে পারে। প্রথমে ইনপুটটা শক্তিশালী করতে হবে, তারপর আউটপুটের চিন্তা করতে হবে। এবং আমাদের যেটা হয় যে বললাম, আমরা কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে মানুষের যে স্বাভাবিক প্রবণতা, বা মানুষের তো লেখাটা স্বাভাবিক না, কিন্তু কথা বলাটাও স্বাভাবিক, কারণ লেখা পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে। লেখা ব্যাপারটা কৃত্রিম। এই যে বাংলা ভাষায় বর্ণমালা এখন এইরকম, আগে এরকম ছিল না, অন্যরকম ছিল। ইংরেজি ক্ষেত্রে বর্ণমালা অন্যরকম ছিল, তবে এখন একটা স্ট্যাবলিশড ফর্ম বা স্টেবল একটা ফর্মে চলে আসছে। যাই হোক, এই আলোচনায় যাওয়ার দরকার নেই। তো আমরা ফিরে আসি। তো এই যে আমরা বলছিলাম, আমরা কিন্তু উল্টা করি। ৫,০০০ বছর আগে দেখা যেত মানুষ শুনতো এবং বলতো, এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কি করছে, পড়তে বলছে এবং লিখতে বলছে, লিসেনিং এবং স্পিকিং আউট। এর ফলে যখন ইউনিভার্সিটিতে এসে, বিশেষত যখন প্রেজেন্টেশন ব্যাপার থাকে, বা আরেকটু বয়সে চাকরি জীবনে যে যখন আমাদেরকে ইংরেজি ভাষায় বা অন্য যে কোনো ভাষায় কথা বলতে হয়, তখন আমরা কিন্তু আর পাচ্ছি না। তো এমনকি লেখাটাও হচ্ছে না, তারও কারণ কিছুটা বর্ণনা করলাম। তো আরো অনেক কথা বলা যাবে, তবে এখন দেখি আপনাদের প্রশ্নগুলো, আমি দেখি অনেকে প্রশ্ন করেছেন। তো প্রথমে যেটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে দুর্জয় মিত্র বড়ুয়া লিখেছেন, প্রশ্ন করেছেন, স্যার, ইফ উই watching English movie with subtitle, it can improve our skill like as speaking and reading. হ্যাঁ, তবে দুইটাই আপনি যখন মুভি দেখবেন, প্রথম কথা হচ্ছে একটা মুভি তো একাধিকবার দেখতে সমস্যা নেই, যেটা সবচেয়ে ভালো লাগে ধরেন আপনার। কারণ কারো যদি হ্যারি পটার সিরিজের মুভিগুলো ভালো লাগে, বা তাহলে সে আগে শুধু লিসেনিং এর চেষ্টাই করুন, একবার শুধু শুনে বোঝার চেষ্টা করুন, শুনতে শুনতে বোঝার চেষ্টা করুন, তখনই সাবটাইটেল দরকার নেই। আবার দেখুন, তখন শুধুমাত্র সাবটাইটেল দেখুন, তাহলে আপনার রিডিংটাও হবে হয়তো। তাহলে এভাবে দুটাতেই আগানো যাবে। বা প্রথমে আপনি সাবটাইটেল দিয়ে কিছু বোঝার চেষ্টা করুন, কারণ আপনি যদি মেসেজটা না পান, কি বুঝতে বলছে, এবং সেই সব ডায়লগ যদি না শোনেন, এবং ডায়লগে নিশ্চয়ই মজার কিছু আছে, এবং সেই মজাটা যদি আপনার মানে মগজের ভেতরে না ঢুকে, তাহলে আপনি কিন্তু আরো আগাতে পারবেন না। সুতরাং মগজে মজাটা যদি ঢুকে যায়, সেজন্য কিছুটা বোঝারও দরকার আছে। তাহলে একটা কাজ করতে পারেন, দুটাকেই কম্বাইন করুন, যে কিছুটা সময় প্রথম দিকে কিছুটা বোঝার চেষ্টা করুন, গুরুত্বপূর্ণ জায়গায় দুটাই ব্যবহার করুন, সাবটাইটেলও দেখুন, আবার শুনছেন তো বটেই। তো এই দুটাকে একসাথে ব্যবহার করা যেতে পারে। তারপরে শামস আরাফাত বলেছেন যে, স্যার, এইচসিডি মানে উনি বোধহয় হাইকোর্ট ডিভিশন বোঝাচ্ছেন, এবং এলসিডি তে জাজরা তাদের প্লেইনটিফ রিটেন স্টেটমেন্ট আর্গুমেন্ট কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করে বাংলাদেশে? আমি সবাইকে অনুরোধ করব, যদি আমরা ইংরেজি শেখার সেশনে আছি, কারো যদি কমেন্ট করতে হয়, সরাসরি হয় ইংরেজি ভাষা ব্যবহার করে ইংরেজি লেটার হরফ ব্যবহার করে লিখবেন, অথবা বাংলা ভাষায় বাংলা হরফ ব্যবহার করে লিখবেন। প্রতিটা ভাষাকে আমরা যখন যে ভাষাটা ব্যবহার করব, সেই ভাষার হরফ ব্যবহার করাই সে ভাষার প্রতি মর্যাদাটা অক্ষুণ্ণ রাখার একটা উপায়, সেটা করতে পারি। যাই সমস্যা নেই, আমি তারপরেও মানে আমি উত্তর দিচ্ছি। তো এটা বাংলা ভাষা রাষ্ট্রভাষা, এটা বলা আছে আমাদের সংবিধানের ৩ নম্বর ধারায়, কিন্তু উচ্চ আদালতে এখনো বাংলা ভাষা প্রচলিত হয় নাই। সে কারণে এখানে যাকে বলে পিটিশন লেখা এবং জাজমেন্ট উভয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিতে হয়ে থাকে, তবে বাংলা ব্যবহার করার কোনো মানে নিষেধ নেই। লোয়ার কোর্টে স্বাভাবিক কারণেই বাংলাটা বেশি চলে, তবে ইদানিং আমার বন্ধুরা বলছেন যে কিছুদিন যাবৎ ইংরেজিতেও জাজমেন্ট দেওয়ার একটা দিচ্ছে। তো দুটাই ব্যবহার করা যাচ্ছে, তবে লোয়ার কোর্টে বেশি চলে বাংলা, উচ্চ কোর্টে সুপ্রিম কোর্টে চলে হচ্ছে ইংরেজি। তারপরে ইশরাত চৌধুরী প্রশ্ন করেছেন, ইংরেজি মুভিতে অনেক সময় বুঝতে পারি না উচ্চারণের জন্য। আপনি একটা মুভি দেখেন, প্রথমে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না, কিন্তু যদি মুভি দেখার একটা অভ্যাস তৈরি হয়, তাহলে সেটা
আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, মানুষ আপনার সেই সম্ভাবনা আছে, আপনি ভাষাটা ধরতে পারবেন। খালি একটু ধৈর্য ধরে আরেক কিছু সময় ব্যয় করুন এবং আরো একটা মুভি দেখা শেষ করুন, তারপর আরো একটু দেখতে থাকুন, দেখবেন আপনি মানে ধরতে পারবেন। না ধরতে পারার কোনো কারণই নেই। আল্লাহ সবাইকে প্রতিভা দিয়ে পাঠিয়েছে। যেমন আমার ছোটবেলায় অনুপ্রেরণা ছিল হচ্ছে শহীদুল্লাহ, তিনি নাকি 18টা ভাষা জানতেন। তিনি তার পিএইচডি করেছিলেন সংস্কৃতি ভাষা বিষয়ে, এবং সেটা পিএইচডিটা লিখেছিলেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। তিনি সোরবন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলেন। তো ওনার পক্ষে 18টা শেখা সম্ভব হয়েছে, আপনি ইংরেজিটা শিখতে পারবেন না এটা হতেই পারে না। আপনি জাস্ট ধৈর্য ধরে একটু সময় নিয়ে মুভি দেখতে থাকুন, দেখবেন আপনি উচ্চারণটা ধরতে পারবেন। ইউরিদ আল মুত্তাকিম বলছেন যে হাউ ক্যান উই রিমেম্বার দ্য ভোকাবুলারিজ, আমরা কিভাবে ভোকাবুলারি মনে রাখতে পারি। কথা হচ্ছে মনে মনে রাখতেই হবে সমস্ত ভোকাবুলারি, নট নেসেসারিলি। এখন যে কোনো অক্সফোর্ড ডিকশনারি বা ধরেন ক্যামব্রিজ ডিকশনারিতে প্রায় 5-6 লাখের মতো শব্দ আছে। একজন সাধারণ শিক্ষিত ইংরেজ কি 5-6 লাখ শব্দই মনে রাখে? অসম্ভব। একজন সাধারণ ইংরেজি শিক্ষিত মানে ইংরেজ, সে বড়জোর 10,000 শব্দ ভান্ডার থাকে তার। বলা হয়ে থাকে ইংরেজদের মধ্যে সবচেয়ে বেশি শব্দ ভান্ডার ছিল শেক্সপিয়ারের, তার 30,000 শব্দ ভান্ডার ছিল। সমস্ত শব্দ মনে রাখার দরকার নেই, বরং ওই যে বললাম যে আপনার প্রয়োজন কোন বিষয়গুলো, আপনার কোন বিষয়গুলো প্রয়োজন, আপনি কোন বিষয়ে কথা বলতে চান। যেমন একজন আইনের শিক্ষার্থীর আইন বিষয়ে ভোকাবুলারিটা বেশি স্ট্রং থাকবে, একজন যিনি সায়েন্সে পড়েন তার সায়েন্স বিষয়ে ভোকাবুলারি স্ট্রং থাকবে, যিনি সোশিওলজিতে পড়েন সোশিওলজি ভোকাবুলারি বেশি থাকবে। সব বিষয়ে সমস্ত কিছু মুখস্থ করা দরকার নেই, প্রয়োজন অনুযায়ী আপনি পড়তে থাকুন, আপনি আপনার মাথার ভিতরে স্টোর হতে থাকবে। তবে কিছু টেকনিক ব্যবহার করতে পারেন, যে কি কি উপকরণের মাধ্যমে আমি প্রথম দিককার কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একদম যেগুলো না হলেই না সেগুলো আমি প্রথমে মনে রাখতে পারি। সেটা হচ্ছে বলা হয়ে থাকে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা। কিছু কিছু কার্ডে মানে আপনি ছোট ছোট কার্ডে এরকম ধরেন প্রতিটা কার্ডে এক পিঠে একটা করে শব্দ লিখলেন, সেটা নিয়ে বাক্য রচনা করলেন একটা করে, তারপরে সেটার নিশ্চয়ই ফ্ল্যাশ কার্ডে উচ্চারণ লিখে রাখা সম্ভব না, কিন্তু এখন তো আপনি গুগলের জামানায় আপনি গুগল করলে উচ্চারণটাও জেনে নিতে পারছেন। আমি যেটা এখন করি সেটা হচ্ছে আমি ডিজিটালি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করি। ডিজিটাল ফ্ল্যাশ কার্ড মানে আমি গুগল ডকে ফ্ল্যাশ কার্ডের মতো তৈরি করেছি আমার প্রয়োজনীয় ভোকাবুলারিগুলো, যেগুলো আমি নতুন করে জানছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, ফ্রেঞ্চ, জার্মান, তারপর এমনকি ইংরেজির ক্ষেত্রে নিশ্চয়ই আমি নতুন নতুন শব্দ শিখছি, সমস্ত শব্দ আমার জানা নেই। তো সেসব বিষয় আমি ওই ফ্ল্যাশ কার্ডে লিখে রাখি, পরবর্তীতে মাঝে মাঝে রিভাইজ করি। তো এইভাবে সজ্জিতা সেবা বলছেন যে হাউ কুড উই বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। কথা হচ্ছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, প্রথমে ধাপে ধাপে আগাতে হবে। আপনার যদি ইনপুট যাকে বলে আপনার লিসেনিং এবং রিডিং অনেক বেশি না শোনেন এবং অনেক বেশি না পড়েন, তাহলে পরবর্তী ধাপ যেটা মানে আউটপুট সেটা কিন্তু ভালো হবে না। তার মানে হচ্ছে অনেক বেশি বেশি শুনতে হবে, বেশি বেশি ইংরেজি পড়তে হবে, তাছাড়া কিন্তু আউটপুট ভালো হবে না। যে আমি আখের মানে উদাহরণ দিয়েছিলাম যে আপনার আখ যদি ভালো না হয় তাহলে আখের রসটা কিন্তু ভালো হবে না, আখ যদি বেশি না হয় তাহলে আখের রসটা বেশি পাবেন না কিন্তু। সুতরাং এটা নির্ভর করবে ইনপুট কতখানি দিচ্ছেন আপনি। আপনি যদি দিনে মানে সপ্তাহে মাত্র 30 মিনিট 10 মিনিট ইংরেজি পড়েন, তাহলে কিন্তু 4 বছর পর যখন অনার্স শেষ করবেন তখন আপনার ফ্লুয়েন্সি কিন্তু ভালো হবে না। আপনি যদি শুধু মানে বাংলা বই পড়েন বা আইনের বাংলা ভার্সন পড়েন তাহলে কিন্তু ইংরেজি ডেভেলপ করবে না। তারপরে যেমন আনিকা ইসলাম বলছেন যে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই রাইটিং ইংলিশ। ইংরেজি লেখা কিভাবে উন্নতি ঘটাবেন সেটা ওই যে বললাম, রাইটিং যেহেতু আউটপুট, ইনপুটের জায়গায় আপনাকে বাড়াতে হবে। একটা ভাষার দুটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস
আর একটা হচ্ছে ভোকাবুলারি। আপনাদের একটা মানে একটা খুশির খবর দিই, সেটা কি যে কোনো ভাষার গ্রামাটিক্যাল রুল কিন্তু অফুরন্ত না। তবে ভাষার কেবলমাত্র গ্রামাটিক্যাল রুলসই থাকে না, আরো কিছু কালচারাল রুলসও থাকে। সেটা অবশ্য আরেকটু মানে অ্যাডভান্স লেভেলে যে মানুষ ধরতে পারে, কিন্তু আপাতত যেটা হয় যে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস শিখতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা যারা অনার্স লেভেলে আছেন, যাদের এখনো কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আছে, সেগুলো সমাধান করতে 1 সপ্তাহ বেশি লাগবে না। আপনি 1 সপ্তাহ যদি দিনে 1-1.5 ঘন্টা সময় ইংরেজির পেছনে দেন, আপনি যে সমস্যাগুলো আছে সমাধান করে ফেলতে পারবেন। তার মানে আপনি যখন গ্রামাটিক্যাল মানে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন, তখন বাকি থাকবে ভোকাবুলারি। ভোকাবুলারি তো একদিনে শেখার বিষয় না, আস্তে আস্তে সেটা বাড়বে। সুতরাং ওই যে বললাম সহজ বটে। সহজ আমি কি অর্থে সহজ বলছি, যে আসলে ভাষা শেখা মানুষের পক্ষে খুবই সহজ, কারণ মানুষ ভাষায় কথা বলে। এবং দেখেন, এই যে মানুষকে বলা হয় রাজনৈতিক প্রাণী, কিন্তু মানুষ আসলে ভাষিক প্রাণী বলেই মানুষ রাজনৈতিক প্রাণী। মানে কারণ কি, মানুষের ভাষা আছে বলে মানুষ সমাজ গঠন করে, সমাজ আছে বলেই সমাজে মানুষের মধ্যে যোগাযোগ আছে, নানা স্বার্থ আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে, এখানে রাজনীতি আছে, রাষ্ট্র আছে, ইত্যাদি আছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে মানুষ কিন্তু এই ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, এবং এই যোগাযোগটা সে করবেই, কারণ প্রয়োজন তার যোগাযোগ স্থাপন করে। কোনো ভাষা তার পক্ষে শিখতে পারে সে, এবং শেখাটা কঠিন না। কিন্তু আমাদের নানা কারণে আমাদের স্কুল কলেজ লেভেল পর্যন্ত ভাষা শেখাটাকে মানে নিরস করে ফেলা হয়েছে। আমি কিছু সময় একটা সেমিস্টারের জন্য একটা ইউনিভার্সিটিতে আমি ফ্রেঞ্চ শিখেছিলাম। আমার কেন যেন মনে হচ্ছে যে আমি যদি ভাষা শেখাতাম, তাহলে হয়তো আমি আর একটু ভালো করে ভাষাটা শেখাতে পারতাম। এমনকি আমি যখন আমার ভাগ্না ভাগ্নিদেরকে কিছু কিছু জিনিস শিখাই, তাদের কিন্তু আমি আনন্দ দিতে পারি। তো প্রফেসর আব্দুর রাজ্জাক নামে একজন বলে মানে ছিলেন, যাকে বাংলার সক্রেটিস বলা হতো। যদ্যপি আমার গুরুতে আমদ সফর তার সম্পর্কে লিখেছেন, তো উনি বলেছিলেন একজন আমাদের স্বনামধন্য অধ্যাপককে, যে আমাদের তো স্কুল কলেজে উপর গুরুত্ব দেওয়া হয় না, সমস্ত গুরুত্ব পড়ে যায় হচ্ছে উপরে। ব্রিটিশরা প্রথমেই নির্মাণ করেছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু স্কুল কলেজ তৈরি করেনি। সুতরাং স্কুল কলেজের শিক্ষার মান আসলে শিক্ষা সবসময় আমাদের এখানে মানে কম গুরুত্ব পেয়ে আসছে। এর ফলে ওই যে শেখানোর মানের উপরে সেটার প্রভাব পড়েছে। তো আব্দুর রাজ্জাক স্যার ওই প্রফেসরকে বলেছিলেন, তার নাম আমি বলছি না, যে আপনি স্কুল কলেজে যে পড়ান না কেন, বলে আমি স্কুল কলেজে পড়াতে পারবো না। মানে তার কাছে কঠিন লেগেছে। আসলে স্কুল কলেজে পড়ানোটা ইউনিভার্সিটিতে পড়ানোর চেয়ে কঠিন কাজ। আমি আমার আব্বুকেও তো দেখেছি, যে একে তো এত বাচ্চা কাচ্চাকে একসাথে মানে রাখা, তারা হইচই বেশি করে, আপনাদের চেয়ে নিশ্চয়ই বেশি করে। তো তাদেরকে মানে ম্যানেজ করা, হ্যান্ডেল করা, বা তাদেরকে মোটিভেট করা, এটা অনেক কঠিন কাজ। তাদেরকে তারপর কিছু শেখানো, তবে তাদের সবচেয়ে সহজে শেখানো যায়, কারণ ওই বয়সটা সবচেয়ে সহজে রিসিভ করে। আস্তে আস্তে বয়স বাড়লে পরে 40 বছর 50 বছর যে মানুষের ভাষা শেখা বা যে কোনো শিক্ষার বা যে কোনো কিছু ইনফরমেশন মাথায় রাখার প্রবণতা মানে পরিমাণ কমে যায়। যাই হোক, তো আমি আরো যেটা বলছিলাম, আরেকজন উম্মে খাদিজাতুল বলছেন যে স্যার, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ বাট আই ক্যানট সে ইন আ নাটশেল হোয়াট ক্যান আই ডু টু বিকাম প্রফিশিয়েন্ট ইন দিস সাবজেক্ট। তো এই বিষয়ে আমি কিছুটা আলোচনা করেছি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। না পেলে আবার আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আবার চেষ্টা করব উত্তর দিতে। সুমাইয়া সিরাজ মিম লিখছেন যে ইংরেজি সংবাদপত্র নিয়মিত পড়ার মাধ্যমে ইংরেজি ইমপ্রুভ করা সম্ভব হবে কি? অবশ্যই হবে। তবে আমার ফরাসি ভাষার শিক্ষক শিশির ভট্টাচার্য স্যার বলেছিলেন যে আমাদের ইংরেজি পত্র পত্রিকাগুলো এমনকি ইংরেজদের ইংরেজি পত্র পত্রিকার তুলনায় কঠিন। বরং আপনি নিউ ইয়র্ক টাইম পড়েন বা যাকে বলে আমাদের ইংরেজি পত্র পত্রিকাও পড়তে পারেন, সমস্যা নেই। কারণ আমাদের ইংরেজি পত্র পত্রিকায় আমাদের সাবজেক্টগুলো, আমাদের টপিক, আমাদের ঘটনা বর্ণনা করবে, যেগুলো আপনি রিলেট করতে পারবেন। ইউরোপে বা আমেরিকায় কি ঘটলো, নিউ ইয়র্কে কি ঘটলো, অনেক জায়গার নামই আপনি হয়তো জানেন না, সেটা রিলেট করতে পারবেন না, এবং সেটা রিলেট করতে না পারলে আনন্দ পাবেন না, মজা পাবেন না। সেই জন্য আমাদেরটা পড়া যেতে পারে, একটু কঠিন হলেও পড়া যেতে পারে।
তো আরো প্রশ্ন আছে, আমি এখন প্রশ্নেরই উত্তর দেব। যেটা আরো কিছু প্রশ্ন আগে এসেছিল সেগুলো উপরে উঠে গেছে, আমি সেগুলোরও জবাব দেব। এখন নিচে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর জবাব দিচ্ছি আসলে। তো কামরুনার সূচনা যেটা বলছেন, প্রশ্ন করেছেন যে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ভোকাবুলারি। ওই যে বললাম, ইনপুট এবং আউটপুট মিলাতে হবে। ইনপুট যত বেশি হবে আউটপুট তত ভালো হবে। আপনি যত বেশি ইংরেজি লেকচার শুনবেন, ইংরেজি মুভি দেখবেন, যত ইংরেজি সাউন্ডগুলো আপনার মাথার মধ্যে ঢুকবে, তত আপনি যখন নিজে বলতে যাবেন, ইংরেজি প্রোনাউন্সিয়েশন করতে যাবেন, তখন আপনার জন্য সুবিধা হবে, আপনি হয়তো ইংরেজির কাছাকাছি হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ওই যে বলে না যে কাকের মানে পুচ্ছে মানে কি বলে, কাকের পিচ্ছে ময়ূরের পেখম না কি যেন একটা উদাহরণ আছে, আমি ভুলে গেলাম। অর্থাৎ আমাদেরকে জোর করে ভোকাবুলারি বা উচ্চারণটা ইংরেজির কাছাকাছি নিয়ে যাওয়ার দরকার নেই। আন্ডারস্ট্যান্ডেবল হলেই হলো, বোধগম্য হলেই হলো। আর বোধগম্য হতে হলে আপনাকে ভোকাবুলারির এই প্রতিটা শব্দের ক্ষেত্রে ভাওয়েলের উচ্চারণটা সবসময় ঠিক রাখতে হবে। যেমন আমি উদাহরণ দিতে পারি যে ফ্রেঞ্চ ভাষায় আর এর উচ্চারণ অনেক জটিল। বাঙালিদের পক্ষে আর এর উচ্চারণ একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে করা অনেক কঠিন, অসম্ভব না কিন্তু কঠিন। আমি কঠিন একেবারে শুদ্ধভাবেই আর এর উচ্চারণ করার দরকার নেই। তবে আমি যদি ভাওয়েল গুলোর উচ্চারণ ঠিক মতো করতে পারি, তাহলে ফরাসিরা আমার কথা বুঝতে পারবে। সেটুকু বুঝতে পারলেই হয়ে গেল। ভাষার কাজটাকে যোগাযোগ, আমাদের ইংরেজদের মতো উচ্চারণ করার দরকার নেই আপাতত। তবে কেউ চাইলে করা সম্ভব, অসম্ভব না। এমন হলে সমস্যা কি, সেটাও হতে পারে। বাট এটা হায়ারার্কি তৈরি করা দরকার না যে আমাদের ইংরেজিদের মতো উচ্চারণ করতে হবে, না হলে আমার ইংরেজি হচ্ছে না, ব্যাপারটা এরকম না। আর ওই যে যেটা বললাম, ভোকাবুলারি ইমপ্রুভের ক্ষেত্রে মানে আপনাকে প্রতিনিয়ত ইংরেজি টাচে থাকতে হবে। এটাও কিন্তু ওই ইনপুটের সাথে রিলেটেড। আপনি যত পড়বেন, যত শুনবেন, তত আপনার ভোকাবুলারি বাড়বে। এবং সেজন্য আপনি কিছু নোটবুক ব্যবহার করতে পারেন, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন। আরাফাত হাজারি বলছেন যে আমরা শুধু কি ওয়ার্ড মুখস্থ করে ইংলিশ ভালো করা সম্ভব, কিছু যদি বলতেন। জীবনেও শুধু ওয়ার্ড মুখস্থ করতে যাবেন না। এইটা সবচেয়ে মানে ইনএফিশিয়েন্ট মানে পদ্ধতি হবে। ইনএফিশিয়েন্ট মানে এটা আপনি অনেক সময় ব্যয় করবেন বটে, কিন্তু আপনি এটাকে মানে ভাষা শেখাটা আগাবে না। কারণ মুখস্থ যতই করতে যাবেন ততই আপনার ভাষাটা আটকে যাবে। হ্যাঁ, কখনো কখনো ওয়ার্ডের ডিকশনারিতে দেখতে হবে। ডিকশনারি সবসময় ভালো একটা ডিকশনারি আপনার পড়ার টেবিলে থাকতে হবে। সেটা কি আমাদের বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা হতে পারে, এবং ইংলিশ টু ইংলিশ ছোট্ট ছোট্ট মানে অক্সফোর্ড ডিকশনারিও একটা রাখবেন। এই দুটো ডিকশনারি আপনার থাকতে হবে কাছে। তবে এটা দেখবেন মাঝে মাঝে ডিকশনারি, প্রতিদিন ডিকশনারিতে কিছু না কিছু দেখা উচিত। তবে যখন একটা প্যাসেজ, প্যারাগ্রাফ বা একটা ছোট্ট গল্প পড়বেন, ধরেন ভাষা শেখার ক্ষেত্রে আপনি মজার মজার গল্প দিয়ে শুরু করতে পারেন। মজার মজার যেমন দেখবেন যে ওই যে ইউটিউবে ফেরি টেলস নামে অনেকগুলো সিরিজ আছে, বিভিন্ন ভাষায় আছে। বেঙ্গলি ফেরি টেলস আছে, ইংলিশ ফেরি টেলস আছে, পার্সিয়ান ফেরি টেলস আছে, ফ্রেঞ্চ ফেরি টেলস আছে। এগুলো কিন্তু যেমন আমার ভাগ্নে বাংলাটা দেখে, ইংরেজিটা আমি মাঝে মাঝে তাকে দেখতে উদ্বুদ্ধ করি। আমি কিন্তু জার্মানটা দেখি, পার্সিয়ান ফেরি টেলস কিন্তু এখন আমি দেখি। গল্পের মাধ্যমে বিভিন্ন ভোকাবুলারি জানা যায়। এমনকি গল্প পড়িও আমি একটা অ্যাপ ব্যবহার করি, যেটা আপনারাও ব্যবহার করতে পারেন, হ্যালো টক নামে। হ্যালো টক, এই অ্যাপ ব্যবহার করলে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পার্টনার পাবেন, যারা বিভিন্ন দেশে থেকে বিভিন্ন ভাষা শিখছে। সেই অ্যাপটা আপনারাও ব্যবহার করতে পারেন। তো সেই অ্যাপ ব্যবহার করে আমি ফার্স্টে যখন শিখছি, তখন বিভিন্ন মানে ইরানিয়ানদেরকে বলি আমাকে একটা গল্প দাও। তারা গল্প লিখে আমাকে দেয়, বা তারা ইন্টারনেট থেকে সংগ্রহ করে আমাকে দেয়, এবং আমি বলি যে এই গল্পটা একটু আমাকে পড়ে দাও। তারা পড়ে দেয়। আমি তখন কি করি, আমি সেটা প্রথমে নিজে পড়ার চেষ্টা করি, তারপর তাদেরটা শুনি, তারপর কয়েকবার শুনি, আবার আমি নিজে পড়ার চেষ্টা করি, এবং আমি আবার পড়ে পড়ে তাদেরকে পাঠাই, দেখো তো আমার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা। এভাবে কিন্তু আমার ভোকাবুলারি বাড়ছে, আমি উচ্চারণটা ঠিক মতো করতে পারছি, গ্রামার জানছি, এবং
আমি কিন্তু শিখছি কিছুটা, অনেকটা, যেটা আমি কত সময় ব্যয় করছি হ্যালো টকের উপর সেটার উপর নির্ভর করে। সবসময় আমি পারছি না আমার নানা কাজের কারণে, তবে নিয়মিত কিছু সময় দিতে হবে। অ্যাটলিস্ট প্রত্যেক দিন যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে 15 মিনিট দিতে হবে। নিয়মিত এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট। পড়াশোনা বা যে কোনো কাজ আপনি যেটা অবশ্যই শিখতে হবে সেটা কেন নিয়মিত করবেন না? তা না করার তো কোনো কাজ নেই। একজন ছাত্রছাত্রীর জন্য তো সেটা আমরা প্রত্যাশা করতেই পারি নাকি? তো তারপরে হচ্ছে সায়রা সাথী বলছেন যে নভেল পড়ার মাধ্যমে নতুন নতুন শব্দ জানা যায়। হ্যাঁ, নভেল তো অনেক বড় ব্যাপার। অনেকে এত বড় বই হয়তো প্রথম এক ধাক্কায় অভ্যাস করতে পারবেন না পড়ার। তাদের জন্য কি ছোট ছোট গল্প দিয়ে শুরু হতে পারে। আমি ছোটবেলায় আমি কিন্তু বিভিন্ন গল্প পড়েছি, আমার মনে আছে যে সেই যে আমাদের যেগুলো টেক্সট বইতে ছিল না, কিন্তু এনসিটিভি কিছু কিছু গল্পের বই বের করতো। সেসব বই আমি কিনে কিনে, মোরাল স্টোরি, এমনকি নাসিরুদ্দিন হোজ্জা টাইপের স্টোরি ছিল যেগুলো মজার। তো সেগুলো পড়ে পড়েও ছোট ছোট গল্প 1-2 পৃষ্ঠা এগুলো পড়ে পড়েও শেখা যায়। এবং আপনারা যেটা করবেন যে বিভিন্ন লয়ার্সদের জীবনী, জুরিস্টদের জীবনী ফেসবুক কি বলে উইকিপিডিয়ার যুগে এগুলো তো খুব সহজেই পাওয়া যায়, সেগুলো আপনি পড়তে থাকুন। এমনকি উইকিপিডিয়ার ইংলিশেরও 2টা ভার্সন আছে, একটা সাধারণ ইংরেজি মানে মানে আরেকটা হচ্ছে সহজ ইংরেজি, সিম্পল ইংলিশেরও ভার্সন আছে। সুতরাং কারো যদি একেবারে সমস্যা হয় তাহলে সিম্পল ইংলিশ দিয়ে শুরু করতে পারেন। তারপরে ঈশ্বর চৌধুরী আবার প্রশ্ন করছেন যে সিনোনিম অ্যান্টোনিমের সমস্যা মনে থাকে না, কিভাবে এই সমস্যা দূর করব? আপনার এই যে আপনি কথা হচ্ছে আমাদের শেখানোর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আমাদের বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে সিনোনিম আর একটা চ্যাপ্টার আছে অ্যান্টোনিম, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। কথা হচ্ছে আপনি ধরেন এই যে যখন কোনো কিছু বর্ণনা করবেন, দ্য রুম ইজ স্মল, তাহলে স্মলের বিপরীত কি হতে পারে? দ্য রুম ইজ বিগ। তাহলে স্মল যখন পড়ছেন তখনই আপনি জেনে নেবেন যে এর বিপরীতটা কি হতে পারে। আলাদা করে সিনোনিম অ্যান্টোনিমের চ্যাপ্টারে যাওয়ার দরকার নাই। যখন বলছেন যে এই রুমটা ছোট, তাহলে এই রুমটা বড় না, তার মানে এই বিপরীতে এভাবে ভাবা, তখন তৎক্ষণাৎ এভাবে আপনি দেখে নিতে পারেন বা সার্চ দিয়ে নিতে পারেন। এখন তো এটা খুবই সহজ, কিন্তু ইমিডিয়েটলি অ্যান্টোনিম বা সিনোনিম শেখারও দরকার নেই, আস্তে আস্তে সেগুলো অ্যান্টোনিম বরং শেখা যেতে পারে, সিনোনিম আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ সিনোনিম মানে একটা শব্দকেই নানাভাবে কতভাবে আরো কতভাবে প্রকাশ করা যায়, সেটা আস্তে আস্তে ভাষা যখন আপনি আরেকটু শক্তপোক্ত হবেন তখন আপনার এটা হবে, বাড়বে, আপনি বাড়বে। এটাকে আলাদাভাবে ওই যে শেখার দরকার নেই। ফ্ল্যাশ কার্ডে আপনি যেটা বললাম, ফ্ল্যাশ কার্ডে সিনোনিম অ্যান্টোনিম নামে যে শব্দটার প্রতিশব্দ এই বাংলার ক্ষেত্রে আমি এটা নিরুৎসাহিত করি। আমরা ছোটবেলায় পড়েছি, এমনকি আমি ছোটবেলায় একদম ক্লাস 6 থেকে যখন ওই ক্যাডেটের কোচিং করতাম তখন ওই পড়তাম যে মানে জল মানে কি, মানে পানি মানে হচ্ছে জল, জীবন, তারপর আরো কত কত এরকম মুখস্থ করতে হতো। কিন্তু আমার তো এইরকম একটা শব্দে কত ভাবে প্রকাশ করা যায় সেটা আমি মুখস্থ করে কি করব? আমার যখন প্রয়োজন হবে, ধরেন আপনি যখন একটা ছন্দ দিয়ে মানে পদ্য বা ছড়া লিখতে যান বা কবিতা লিখতে যাবেন, তখন হয়তো জল শব্দটা ব্যবহার করলে মিলছে না ছড়ায়, তখন জলের প্রতিশব্দ ব্যবহারের প্রয়োজন হবে। কিন্তু এছাড়া আরো কিছু কিছু ক্ষেত্র ছাড়া আমাকে একটা শব্দের আর একটা প্রতিশব্দ প্রথমেই জানতে হবে কেন? আমার প্রথম কথা একটা জিনিসকে, এই রুমটাকে আমি বর্ণনা করতে পারি কিনা। যদি এই রুমটাকে কিছু সহজ শব্দ দিয়ে বর্ণনা করতে পারি তাহলে আমি প্রথম ধাপ উত্তীর্ণ হলাম। এরপরে এই রুমটাকে আরো সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, আরো খুঁটিনাটি বিষয় নিয়ে আমি বর্ণনা করতে চাই, তখন আরো খুঁটিনাটি বিষয়ের আমার ভোকাবুলারির প্রয়োজন হবে, সেগুলোর দিকে বরং মনোযোগ দেওয়া উচিত। একটা শব্দের বিপরীত কি, মানে শব্দ কি, মানে প্রতিশব্দ কি, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। বিপরীত শব্দ কিছুটা দরকার হয়, কারণ আমরা অনেক সময় কন্ট্রাস্ট করি, যে একটা জিনিস ছোট আর একটা জিনিস বড়। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সাধারণত ওই ছোট মানে যাকে বলে বিপরীত শব্দটা জেনে নেওয়াটা প্রথমত যেতে পারে। অর্থাৎ যখন একটা অ্যাডজেক্টিভ শিখলেন, বিশেষণ শব্দ শিখলেন ভালো, তার বিপরীত মন্দ, এভাবে শিখতে পারেন। লিসেনিং ক্যাপাসিটি কিভাবে বাড়াবেন সেটা প্রশ্ন করছিলেন ইকরা আক্তার।
কথা হচ্ছে না শোনার কোনো বিকল্প নেই, এটার কোনো ইয়া নেই, প্রচুর শুনতে হবে। এবং এটা ইউটিউবে আপনি প্রথমে সিম্পল কনভারসেশন দিয়ে শুরু করুন, সিম্পল কনভারসেশন, সহজ কনভারসেশন দিয়ে শুরু করুন, একদম সহজ। একটা বাড়িতে একটা বাবার সাথে তার সন্তানের কি কথা হচ্ছে, এই ধরনের কনভারসেশন দিয়ে শুরু করুন। কারণ ওই কনভারসেশন যখন শুনবেন, ওই কনভারসেশনে অনেক শব্দই, ইংরেজি শব্দ হয়তো আপনি জানেন, দু একটা শব্দ হয়তো নাও জানতে পারেন, তাহলে তার মানে ওগুলো আপনি অলরেডি পড়েছেন, তার মানে ওটা কি ধরনের সম্ভাব্য উচ্চারণ আপনি জানেন। সুতরাং ওই শব্দগুলো যখন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে ওই শব্দগুলোর উচ্চারণ কি হবে সেটা আপনার মাথার মধ্যে ঢুকে গেল। আস্তে আস্তে জটিল আরো নতুন অজানা শব্দগুলো আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। আর ওই লিসেনিং এর সাথে আমি যেটা বললাম যে আপনি লিসেনিং প্রচুর শুনলে আপনি অর্থটাও আপনাকে কিছুটা বোঝার চেষ্টা করতে হবে। তো এই নওশিন খান যে প্রশ্ন করেছিলেন তার উত্তর ইশরাতের উত্তর দেওয়ার সময় আমি দিয়েছি যে মুভির শব্দ উচ্চারণ বুঝতে পারেন না, কিন্তু এটা তো থামানো যাবে না, এটা কন্টিনিউয়াসলি দেখতে থাকলে একটা সময় আপনি অবশ্যই জেনে যাবেন। শাহানা আক্তার শ্রাবণী প্রশ্ন করছেন যে হোয়াট ইজ দ্য ওয়ে টু ইমপ্রুভ স্পিকিং স্কিল। স্পিকিং ভালো করার উপায় হচ্ছে, যে বললাম, এটা হচ্ছে আউটপুটের ব্যাপার। ইনপুট যত শক্তিশালী হবে, আউটপুট তত শক্তিশালী হবে, তত ভালো হবে। অর্থাৎ আপনাকে প্রচুর ইংরেজি শুনতে হবে, পড়তে হবে। এবং তারপরে যেহেতু আমাদের একটা এডুকেশন সিস্টেমেই লেখার অভ্যাসটা করা হয়েছে, আপনি যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন তাহলে আপনি হয়তো ভালো বলতে পারবেন। আর বলার সাথে আরো কতগুলো বিষয় জড়িত, যখন আপনি লিখতে যান কিছুটা সময় নিয়ে লিখতে পারেন, এ কারণে আপনার গুছিয়ে লেখা সম্ভব, অনেক কিছু ভুলে গেলে মনে করা সম্ভব। কিন্তু যখন বলতে হয় তখন খুব তাৎক্ষণিক মানে কথা বলতে হয়, বাক্য গঠন করতে হয়, সেজন্য আরেকটু বেশি জ্ঞান থাকতে হয়। লিখতে গেলে একটু সময় নিয়ে লেখা যায়। আবার অনেকে ইন্ট্রোভার্ট প্রকৃতির হন, তারা অন্যের সামনে কথা বলতে তাদের লজ্জা বোধ হয়, ভয় লাগে, অডিয়েন্সের প্রতি ভয় লাগা তো এমনকি আমারও আছে। এমনকি স্প্যানিশ একটা একটা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করতে যে প্রথম কয়েক মিনিট আমাকে স্টেজে দেখা হয়েছিল, প্রথম কয়েক মিনিট আমি এত সহজ শব্দগুলো আমি মনে করতে পারিনি। কারণ ওই যে একে তো একটা বিদেশি ভাষা, ইংরেজি হলে তো আমার কথা ছিল, অন্য একটা ভাষা যেটা আমি একদম ভালো পারি বটে, মোটামুটি কাজ ওই ওই জায়গায় কাজ করার মতো আমি পারি, কিন্তু এটা তো একটা বিরাট অডিয়েন্সের সামনে আমাকে মঞ্চে দাঁড়িয়ে ইন্টারপ্রেট করতে হচ্ছিল। তো সেটা আমার জন্য মানে আমি তারপরে ধৈর্য ধারণ করে পরবর্তী পর্যন্ত ছিলাম, পরে মঞ্চ থেকে নেমে যায়নি। তবে পরে দেখলাম আমি আস্তে আস্তে মানে সহজ হয়ে গিয়েছি। এখন আমাকে যদি কাজ করতে বলা হয় পরে, আগের তুলনায় সহজ হবে। তো এটা এসব মিলিয়ে স্পিকিংটা হচ্ছে হাইয়েস্ট লেভেলে, অর্থাৎ 4টা স্কিলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে স্পিকিং। অর্থাৎ ধাপ 1 by 1 যেতে হবে। তারপরে হচ্ছে হাউ ক্যান আই এক্সপার্ট ইন ইংলিশ লিটারেচার প্লিজ টেল মি। আপনি বলতে চাচ্ছেন হয়তো আপনি কিভাবে ইংরেজি সাহিত্যে এক্সপার্ট হবেন। আপনি আইনের নাকি সাহিত্যের ছাত্র আমি বুঝতে পারছি না। আপনি যদি আইনের ছাত্র হয়ে থাকেন তাহলে কথা হচ্ছে আপনি, তার মানে হচ্ছে আপনি ইংরেজি সাহিত্যটা নিজের ভালো লাগা থেকে পড়বেন। সেক্ষেত্রে আপনার যেসব বিষয় ভালো লাগে সে বিষয় পড়বেন। আর কবিতা ভালো লাগতে পারে কারো, পড়ার কোনো বিকল্প নেই। টলস্টয় বলেছিলেন তার 3টা জিনিস ভালো লাগে, বই, বই আর বই। আমি ছাত্রছাত্রীদের বলি আপনাদের 3টা জিনিস ভালো লাগাতে হবে, পড়া, পড়া, পড়া। শুধু পড়া না, পড়ার মধ্যে পড়াশোনা, লেখা, বলা, এই 4টাই ইনক্লুডেড। তারপর হচ্ছে তামান্না তিথি বলছেন, প্রশ্ন করছেন ইংরেজি ভালোভাবে বলতে পারার জন্য আমাদের ইংরেজির অর্থ বেশি জানতে হবে নাকি ইংরেজি গ্রামার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। কথা হচ্ছে গ্রামার সম্পর্কে তো বললামই যে গ্রামার আসলে একটা ভাষার খুব সহজ একটা পার্ট, খুব চট করে জেনে নেওয়া যায়। তবে চট করে মুখস্থ করে রাখলেই হবে না, সেটা কাজে ব্যবহার করতে হবে। প্রত্যেক দিন কিছু না কিছু লিখতে হবে, কিছু না কিছু পড়তে হবে। এবং
কিছু না কিছু বলতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ পার্টনারের কথা আমি আগে বলেছিলাম। ল্যাঙ্গুয়েজ পার্টনারের সাথে আপনি এই আদান প্রদানগুলো করবেন, তাহলে আস্তে আস্তে পারবো। মুখস্থ করার দরকার নেই, তবে ভোকাবুলারিটা একটা মানুষকে সারা জীবনই শিখতে হয়। আমরা বাঙালি বলে কি আমরা বাংলা ভাষায় অনেক শব্দ নতুন নতুন শব্দ পাচ্ছি না, শিখতে হচ্ছে। যেমন আমি একটা কোর্সে সুলতানের স্বপ্ন পড়ালাম, তার মধ্যে আমি একটা শব্দ আমি ভুলে গেছি কি অর্থটা, আমাকে সেটা শিখতে হচ্ছে। তার মানে একজন ইংরেজকেও কিছু নতুন নতুন শব্দ প্রতিনিয়ত শিখতে হচ্ছে। কারণ যে বললাম 5-6 লক্ষ শব্দের মধ্যে একজন ইংরেজ জানে 10,000 শব্দ। শেক্সপিয়ার সবচেয়ে ভালো ইংরেজ, মানে যেহেতু তিনি ইংরেজ নাট্যকার, কবি, তিনি 30,000 পর্যন্ত জানতেন। তো তার মানে বলছে যে সমস্ত ভোকাবুলারি জানার দরকার নেই, এবং ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করার, তার কল্পনা করারই দরকার নেই, ভাববারই দরকার নেই। তো তারপরে হচ্ছে মিশকাতুল মোমো বলছেন যে আই ক্যান রাইট বাট আই ক্যানট স্পিক ওয়েল। আমি ওই যে বললাম যে আপনার ইনপুট যত ভালো হবে আউটপুট তত ভালো হবে। আপনি যদি ধরেন আপনার লেখার ক্ষেত্রে একটা ধরেন আপনাকে এই রুম সম্পর্কে মানে একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো, আপনি যদি এটা 10 মিনিটে 10টা বাক্য লিখতে পারেন, তাহলে আপনাকে এই বাক্যগুলো যখন 2 মিনিটে বলতে বলা হবে, তাহলে আপনি 10 মিনিটেরটা 2 মিনিটে বলতে পারবেন না। তার মানে আপনি যদি এই ভাষা সম্পর্কে, এই রুম সম্পর্কে 2 মিনিটের মধ্যেই একটা বাক্য মানে প্যারাগ্রাফ লিখে দিতে পারেন, তার মানে আপনি এটা 2 মিনিটে বলতে পারবেন, 2 মিনিটে না হলে 3 মিনিটে বলতে পারবেন। অর্থাৎ যখন আমি 10টা বাক্যর কথা বলি, 10টা বাক্য আপনি 2 মিনিটের মধ্যে বলে ফেলতে পারবেন বা তারও কম সময়, কিন্তু 10টা বাক্য লিখতে গেলে হয়তো আপনার 10 মিনিট সময় লাগে। তার মানে ইংরেজিটা আর একটু বাড়াতে হবে। তাহলে যখন আপনার 5 মিনিটের মধ্যে আপনি লিখতে পারবেন, তখন দেখবেন যে আপনি হয়তো সেটা 5 মিনিটে বলতে পারছেন, বা বলাটা আরো আপনার জন্য সহজ হচ্ছে। উনি আবার একটা প্রশ্ন করেছেন যে ক্যান ইউ সাজেস্ট এনি ল রিলেটেড বুক which can improve our English? সো হ্যাঁ, যেটা হয়, আমি গত রোজার মধ্যে একটা রিডিং কম্পিটিশন আয়োজন করেছিলাম ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো সেখানে আমরা 5টা ক্যাটাগরিতে আমি 10টা বই দিয়েছিলাম। সেখানে একটা ছিল সাহিত্য, সেখানে আমি ল রিলেটেড নানা ধরনের ফিকশন আছে সেটা পড়তে দিয়েছিলাম। বাংলায় ল রিলেটেড ফিকশন ছিল কত অজানারে শঙ্করের, এটা বিখ্যাত। আর ইংরেজিতে ছিল মানে মানে গ্রিশাম নামে একজন বোধহয়, হ্যাঁ, তার দ্য অ্যাপিল। হ্যাঁ, তো এই ধরনের কিছু কিছু ল রিলেটেড ফিকশন, ক্রাইম ফিকশন ইত্যাদি পড়তে পারেন, এই ধরনের বই। কারণ এগুলো সাহিত্য, জীবন সম্পর্কে, ঘটনা সম্পর্কে, আশেপাশের ঘটনা সম্পর্কে, তো সেই কারণে সাহিত্য পড়াটা সহজ। কিন্তু যখন বলি জুরিসপ্রুডেন্সের বই পড়বেন, কারণ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আরেকটু উচ্চতর পর্যায়ে গেলে আপনার চিন্তা ভাবনা, তারপরে ভাষা দক্ষতা আরেকটু উচ্চ পর্যায়ে গেলে পরেই জুরিসপ্রুডেন্সটা ইংরেজি ভাষায় ধরতে পারবেন, পড়তে পারবেন, তার আগে সম্ভব না। কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য প্রথমত প্রতিটা লেটারের উচ্চারণ কি আলাদাভাবে জানা, পাশাপাশি ভাওয়েলগুলো যখন যুক্ত হয় তখন কিভাবে উচ্চারণ হয় সেগুলো জানা, আর গুগল গুরু তো আছেই। আনিক ইসলাম বলছে কিভাবে আমরা বিউটিফুলি উচ্চারণ করতে পারি তার ধাপ সম্পর্কে জানতে চেয়েছেন, স্টেপস। সৌন্দর্য তো শেষ নেই, আমরা তো আমাদের হয়তো লক্ষ্য ইংরেজদের মতো উচ্চারণ করতে পারা, কিন্তু আপাতত প্রথমেই লক্ষ্য হওয়া উচিত যে আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছি কিনা এবং ইংরেজি আমার কথা বুঝতে পারছি কিনা। কারণ আমাদের মূল কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বাংলাদেশে বসে ইংরেজি শিখছি বা বিদেশি ভাষা শিখছি। আমাদের ক্ষেত্রে একজন যিনি ইংল্যান্ডে বসে বা অন্য যে দেশের যে ভাষা, সেই দেশে বসে যে সে ভাষাটা শিখছে, তার যে সুযোগটা থাকবে আমাদের সেই সুযোগটা থাকবে না, আমাদের কিছু সীমাবদ্ধতা থাকবে। সেটা মাথায় রেখে আমাদের প্রয়োজন যে ভাষা যতখানি শেখা প্রয়োজন ততটুকু শিখে ফেলা সম্ভব। সে কারণে একদম ইংরেজির মতো করে উচ্চারণ করতে পারার চেষ্টা প্রথমত দরকার নেই। সাইমন আক্তার ডানা বলছেন অ্যাকসেন্ট কি রিয়েলি ম্যাটার করে?
আমাকে ব্রিটিশদের মতো অ্যাকসেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে শিখতে পারি? অ্যাকসেন্টের ব্যাপারে একটু আগে বললাম, আশা করি শুনতে পেয়েছেন। এখন আমি প্রথম দিকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পর্কে উত্তর দিই, কারণ প্রথম দিকে কিছু প্রশ্ন আমি দেখেছি কিন্তু তখন আমি আলোচনা করছিলাম, সুতরাং উত্তর দিতে পারিনি। এখন সেটা উত্তর দেব আশা করছি। এটা আমাকে ফেসবুকে মোবাইল থেকে যেতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি না। তো আরো কারো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রথম থেকে যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নগুলোকে আবার একটু পেস্ট করবেন, তাহলে আমি হয়তো জবাব দিতে আমাদের জন্য সুবিধা হতে পারে। প্রথম দিকের প্রশ্নগুলো আমি কেন যেন খুঁজে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, এখন হয়তো পাবো, এখন হয়তো পাওয়া যাবে। আমি ফেসবুকে তারপরে কয়েকটা মানে কমেন্টস আমাকে দেখাচ্ছে যেগুলো রিসেন্ট, বাদ বাকি আমাকে কেন দেখাচ্ছে না আমি তো বুঝতে পারছি না, আমি স্ক্রলও করতে পারছি না। তো যারা আগে প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নগুলো উত্তর দিতে চাচ্ছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না সেটা, সেজন্য উত্তর দিতে পারছি না। আপনারা যদি আবার একটু প্রশ্নগুলো করতেন তাহলে আমি এখনই উত্তর দিতাম। আশা করি এই সেশন আপনাদের কাজে লেগেছে। যেটা হচ্ছে আমি যেহেতু প্রশ্নগুলো পাচ্ছি না, সুতরাং প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো না। আমি কিছু কথা আমার মতো বলে সেশনটা শেষ করতে পারি। যাদের প্রশ্ন উত্তর দেওয়া হলো না, অন্য কখনো বা আমি সরাসরি ওই কমেন্টে যে উত্তর দেওয়ার চেষ্টা করব পরে। তো মূল কথা হচ্ছে শেখার ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা আমার ক্ষেত্রেও আমি বিশ্বাস করেছি সারা জীবন। আমাকেও ছোটবেলায় মানে বলা হতো, এমনকি আমার আমাকে বলা স্মৃতিশক্তি, অনেক স্মৃতিশক্তির অধিকারী বলে প্রশংসা করা হয়নি কখনো, কিন্তু আমি সবসময় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমার স্মৃতিশক্তি যাই হোক না কেন, আমি আমি পড়াশোনা ভালো পড়াশোনা করে ছাড়বো। কিছুটা পেরেছি, পুরো পেরেছি বলতে পারছি না, কিন্তু কিছুটা হলেও পেরেছি। এবং যাদের স্মৃতিশক্তির প্রশংসা করতাম, এমনকি আমার মাই করতো, তাদের চেয়ে ভালো করেছি। সুতরাং স্মৃতিশক্তি লেখাপড়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। মানুষের স্মৃতিশক্তি কম বেশি আছেই। মানুষের যেটা সবচেয়ে বড় দক্ষতা সেটা হচ্ছে মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। মানুষ সবসময় উৎসুক প্রাণী, এবং সেই উৎসাহটা মানে ধরে রাখতে হবে, বা উৎসাহটা পেতে হবে নানাভাবে, নিজেকে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকদের ভূমিকা আছে এবং সমাজেরও একটা ভূমিকা আছে এই মানে তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এবং আপনাদেরও একটা আন্তরিক চেষ্টা জায়গা আছে যে কষ্ট করার, পরিশ্রম করার চেষ্টা, মানে মানে সাধনা করার প্রবণতা থাকতে হবে। কথা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, আমি এটা নিয়ে ফেসবুকে কিছুদিন আগে লিখেছিও, যে আসলে মানে টমাস আলভা এডিসনকে একদিন এসে প্রশ্ন করা হয়েছিল যে প্রতিভা জিনিসটা কি। উনি বলেছিলেন 99 ভাগ পরিশ্রম আর 1 ভাগ হচ্ছে সৌভাগ্য। আমি বলি যে পরিশ্রম হচ্ছে 99 মানে প্রতিভা হচ্ছে 99 ভাগ পরিশ্রম আর 1 ভাগ অনুপ্রেরণা। অনুপ্রেরণাটা পরে বলছি, কিন্তু অনুপ্রেরণাটা আগে আসতে হবে। কারণ যদি আপনি অনুপ্রাণিত না হন, উদ্বুদ্ধ না হন এবং
আপনার ইংরেজি ভাষাটা শিখতে হবে, এই বোধটা যদি তৈরি না হয় বা পড়াশোনা বেশি বেশি করতে হবে, এই বোধটা তৈরি না হয়, তাহলে আপনি পরিশ্রম করার মানে উৎসাহ পাবেন না, শক্তি পাবেন না, পরিশ্রম করতে চাইবেন না। এটাই স্বাভাবিক, এটি মানুষের প্রবণতা। সুতরাং প্রথমে আপনাকে এইভাবে উৎসাহিত হতে হবে। উৎসাহ সমাজ নাও করতে পারে, আপনাকে নিজেকে নিজে এটা বুঝতে হবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে, আল্লাহর চোখে আমি সমান, আল্লাহর চোখে নারী পুরুষ সবাই সমান, এবং আল্লাহ সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাইকেই আলো বাতাস দিচ্ছেন। তারাও আল্লাহর চোখে সমান। আসলে আমরাই পৃথক করি, বিভাজন করি, এবং আমরা মানে একে অপরের বিরুদ্ধে নানা কারণে বৈষম্য করি। কিন্তু আল্লাহ আমাদেরকে সমান করে সৃষ্টি করেছেন, এই বিশ্বাসটা আপনি রাখুন। তাহলে তাহলে আপনার ব্রেইন প্রতিভা আর আইনস্টাইনের প্রতিভার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আইনস্টাইন কোনোভাবে হোক সেই অনুপ্রেরণা পেয়েছে যে আমি কিছু করতেই হবে আমাকে, এইটাই তাকে আইনস্টাইন বানিয়েছে। আর এইটাই অনেকের হয়তো নেই, এই কারণে তারা আইনস্টাইনের মতো হতে পারে না। আমার মতো আমি বুঝি এরকম, কারণ প্রতিভা বলে আমি অলৌকিক ঐশ্বরিক কোনো কিছু আমার মনে হয় না, এটা সবার মধ্যে কম বেশি আছে। তো এইটাকে সম্বল করে আপনাকে পরিশ্রম করতে হবে, যে আপনার প্রতিভা আছে, আপনাকে সেটা কাজে লাগাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা এই তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনারা পড়াশোনা করলে বাংলাদেশ ভালো হবে। এবং এই কারণে আমি তরুণদের প্রতি মাঝে মাঝে একটু, যখন তারা একটু পড়াশোনার প্রতি গাফিলতি করে, আমি কিন্তু একটু রাগি। কারণ কি, আপনি আপনি আপনার সম্ভাবনা নষ্ট করছেন কেন? আপনি তো, আপনাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, একটা ব্রেন দিয়েছে, যে ব্রেনটা আর কোনো প্রাণীকে আল্লাহ দেয়নি। হাতির অনেক মানে স্মৃতিশক্তি, সে অনেক কিছু মনে রাখতে পারে, সেটা দিয়েও মানুষের কিন্তু প্রতিভার বিচার করা হয় না। তাহলে মানুষের চেয়ে হাতি বেশি প্রতিভাবান হতো। তো কিছু প্রশ্ন আবার এসেছে, যাই হোক ভালোই করেছেন, আমি খুঁজে পাচ্ছিলাম না। ইরশাদ প্রশ্ন করেছেন যে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি ক্লাসে যদি স্যাররা ইংরেজিতে কথা বলে তো আমাদের ধরতে বুঝতে অসুবিধা হয়, সমস্যাটা কিভাবে দূর করব? না, স্বাভাবিক যে বাংলা মিডিয়াম বাংলা কথা শুনতে শুনতে অভ্যস্ত হলে এটা ইংরেজিতে কথা বললে সেটা বুঝতে অসুবিধা হবে। তবে ওই যে বেশি বেশি আপনি যদি মানে আপনি ইংরেজি লেকচার শুনতে থাকেন, ইংরেজি মুভি দেখতে থাকেন, এই সমস্যার সমাধান করা সম্ভব। তারপরে সুমাইয়া আক্তার মিষ্টি বলছিলেন যে বাংলা খবরের কাগজ পড়ে সেগুলো কিছু ইংরেজিতে অনুবাদ করা, এইভাবে কি স্পিকিং স্কিল ইমপ্রুভ করা সম্ভব? বাংলা খবরের কাগজ পড়ে সেগুলো ইংরেজিতে অনুবাদ করাটা আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করবে। আর রাইটিং স্কিলের মধ্যে কি আপনি নিশ্চয়ই ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে জানছেন, যেটা কিনা পরবর্তীতে আপনাকে কথা বলার সময় সাহায্য করবে। সুতরাং আলটিমেটলি সেটা সাহায্য করেই, তবে সবচেয়ে ইমিডিয়েট সাহায্য করে লিখতে পারার দক্ষতা। আর আপনি যত দ্রুত লিখতে পারবেন, যত ভালোভাবে লিখতে পারবেন, তত ভালোভাবে বলতে পারবেন। হ্যাঁ, আর যেটা আমি বলছিলাম যে হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা সাথে রেখে পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া জ্ঞান অর্জন করেছে এমন কেউ নেই, এমন কোনো প্রতিভাবান মানুষ খুব বেশি পাওয়া যায় না। পরিশ্রমের কোনো বিকল্প নেই। পড়াশোনা দিনে কিছু সময় পড়াশোনার জন্য দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। সেটা কত বেশি দিবেন সেটা আপনার বর্তমান অবস্থার উপর নির্ভর করে। আপাতত কিছু সময় দিয়ে শুরু করুন। আমি তো সবসময় বলি আপনারা 2 ঘন্টা দিনে পড়তেই হবে, এটা কমসে কম মিনিমাম। একজন ছাত্র হিসেবে, যেমন একজন ভোটাধিকার মানে নাগরিককে ভোটাধিকার পায় যখন 18 বছর বয়স হয়, তখন আমি বলি যে একজন ছাত্র থাকে যখন সে দিনে নিয়মিত কিছু সময় পড়াশোনা করে। এটা করতে হবে, এই পরিশ্রমটাও করতে হবে। তো এই তো এই আজকের মতো আমরা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। যারা শুনছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি প্রশ্ন পেলে সবচেয়ে আনন্দিত হই, খুশি হই, এবং আমি সাধারণত প্রশ্ন উত্তরে আলাপের ফরম্যাটে বেশি বিশ্বাস করি, কারণ এতে বরং বেশি কাজ করে। আমি আমার মতো করে বলে গেলাম, তাতে কোনো খুব কাজ হবে না, কারণ আমি আমার এক্সপেরিয়েন্সের জায়গায়, আমার
অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলবো। আপনি সেই অভিজ্ঞতা আপনার নাও থাকতে পারে, সেটা আপনি ধরতে নাও পারেন। সেজন্য আসলে প্রশ্নগুলো ওখান থেকে আসা উচিত। আমি আপনাদের সাথে কথা বলবো। সেখানে যেকোনো বিষয়ে কথা বলতে চাইলে আপনার প্রশ্নটা আমি সবসময় কামনা করি, প্রত্যাশা করি। আজকে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি অনেক দারুণ খুশি এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর আমাকে এই সেশন আয়োজনে বিশেষত পোস্টার তৈরি করতে 35তম ব্যাচের মানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট 35তম ব্যাচের তাসফিয়া বুশরাকে ধন্যবাদ। যারা এতক্ষণ শুনছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। খোদা হাফেজ।